চালাতে পুশিন করতে চাচ্ছেন, যারা শুভেন্দু অধিকারী, হেমন্ত আর অমিত শাহের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে চান, তাদেরকে বলবো চশমাটা বদলে ওসমান হাদির চোখ দিয়ে বাংলাদেশকে দেখেন, চশমাটা বদলে আবু সাইদ মুগ্ধের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেন। বাংলাদেশ আওয়ামী যুগে আর ফেরত যাবে না, শেখ হাসিনা আর ফেরত আসবে না, আমরা সেই বাংলাদেশে নয়। অতএব এই মুক্তির লড়াই শত শত বছর ধরে যেভাবে চলেছে এবং চলবে, আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা সবাই লড়ে যাবো ইনশাল্লাহ। সেই লড়াই সংগ্রামে আপনাদের সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, একটা বিষয়ের ভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আজকের এই বিভাগীয় সমাবেশে জাতীয় পতাকা ছাড়া আর কোনো পতাকা প্রদর্শিত হবে না। আজকের এই জাতীয় সমাবেশে জাতীয় পতাকা ছাড়া আর কোনো ধরনের পতাকা প্রদর্শিত হবে না। আমাদেরকে এক্ষেত্রে সকলের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আজকের এই বিভাগীয় সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, তার সফর সঙ্গী হিসাবে মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা। পরবর্তী পর্যায়ের ঘোষণা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। প্রিয় বন্ধুগণ, আমি রংপুরের সন্তান। আমরা চাই আজকে এখান থেকে দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না। বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসতেছেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 11 দলীয় ঐক্য রংপুর বিভাগীয় কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সংগ্রামী রংপুরবাসী, আপনারা জানেন যে আমাদের দাবি হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আমরা এই রায় বাস্তবায়নের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি, কিন্তু গত পরশুদিনে আমরা লক্ষ্য করেছি একজন সংসদ সদস্য যিনি ঋণ খেলাপির দায়ে শপথ গ্রহণ করতে পারেননি, কোর্ট থেকে রায় দেওয়ার সাথে সাথে রায়ের কপি নির্বাচন কমিশনে জাতীয় সংসদ ভবনে দেওয়ার আগেই তার শপথ হয়ে গেছে। এটা কেমন কথা? আমরা দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আরেকটি রায় হয়েছে, সংবিধানে গণভোট সংযুক্ত হয়েছে। এবার আপনাকে করতে হবে এই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, একটি ফুল বাগান ধ্বংসের জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির যেই ফুলের বাগান, এই বাগান ধ্বংসের জন্য একজন সালাউদ্দিন আহমেদই যথেষ্ট। বিএনপি ধ্বংসের জন্য মীর শাহে আলম যথেষ্ট। তারা আজকে ডালে ডালে হুতুম পেঁচা বসে গিয়েছে। বন্ধুরা, আমরা বলতে চাই এই হুতুম পেঁচাদেরকে তা না হলে দেশের রাজপথে থামানোর ব্যবস্থা করবে। সংগ্রামী বন্ধুরা, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা এক সময় এক ছিলাম। এই পশ্চিমবঙ্গ আমাদের ছিল, এই পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, এখানের মুখ্যমন্ত্রী ছিল শেরে বাংলা একে ফজলুল হক, এখানের মুখ্যমন্ত্রী ছিল খাজা নাজিমউদ্দিন, মুখ্যমন্ত্রী ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই পশ্চিমবঙ্গ আমাদের, ভারতবর্ষ আমাদের। আজকে নাকি এই রংপুর নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে সমুচিত জবাব তোমরা পেয়ে যাবা। আমরা 47-এর মতো আমরা লাহোর প্রস্তাবের ভিত্তিতে আমরা আমাদের অংশের জন্য আমরা দাঁড়িয়ে যাব। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য বেশি দেওয়ার নেই, আপনারা খুব কষ্ট করছেন। 2014 সালে
এই মঞ্চে ঠিক একই জায়গায় মঞ্চ ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জামাত ইসলামীর নেতৃবৃন্দ সহ আমরা এখানে বসে, আপনারা কাক ভিজা ভিজেছিলেন একইভাবে, এবং বেগম জিয়া সহ আমরা এখানে অবস্থান করে তারপরে আমাদের সমাবেশ সফল করেছিলাম। কেন সমাবেশ ছিল? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমাদের সমাবেশ ছিল ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। 1970 সালে পাকিস্তানিরা আমাদের ভোটের রায় মেনে নেয়নি, এজন্য আমাদের স্বাধীনতার যুদ্ধ আমাদের করতে হয়েছে। কিন্তু বিগত জানুয়ারি মাসের আমাদের গণভোটের রায়ও মেনে নেয়নি, এজন্য কি আরেকটা যুদ্ধ করতে রাজি আছেন? আমরা যুদ্ধ করতে রাজি, আমরা জীবন দিতে রাজি, তবু আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। বিএনপির মহাসচিব বলেছেন যে নাকি জামাতের নেতাদের ভূমিকার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। আমি তো ভেবেছিলাম যখন শুরু করেছে মাননীয় মহাসচিব বলবেন যে আমার পিতার ভূমিকার জন্য আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাই। আমরা তো চেয়েছিলাম আমির খসরু মাহমুদ চৌধুরী বলবে আমার পিতার ভূমিকার জন্য আমি ক্ষমা চাই। বেগম খালেদা জিয়া এখানে বসে বলেছিলেন যে মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা কামারুজ্জামান এবং বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তি চেয়েছিলেন। আজকে সেই বিএনপির নেতারা ভুলে গেছেন। আজকে খালেদা জিয়াও নাই, খালেদা জিয়ার বিএনপিও নাই। আজকে জিয়াউর রহমান নাই, জিয়াউর রহমানের জাতীয়তাবাদী বিএনপিও নাই। ভারত বিরোধী বিএনপিও নাই, আগ্রাসন বিরোধী বিএনপিও নাই, গণতন্ত্রের পক্ষের বিএনপিও নাই। আজকে তারা আওয়ামী লীগের অফিসের তালা খুলে দেয়। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের বিএনপি 11 দলীয় জোটের উচিত ছিল আমাদের প্রথম প্রোগ্রাম এই রংপুর থেকে শুরু করা, কারণ এই রংপুর থেকেই আন্দোলনের দামামা বেজে উঠেছিল। আবু সাইদ যদি জীবন না দিত, হাসিনা পালিয়ে যেত না। জামাত ইসলামীকে যদি নিষিদ্ধ করা না হতো, গণ অভ্যুত্থান হতো না। ইসলামী ছাত্র শিবিরকে যদি নিষিদ্ধ করা না হতো, আবু সাইদরা রাজপথে নামতো না। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লিবার পার্টি জিন্দাবাদ। সমাগত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন 24-এর গণ অভ্যুত্থানের প্রথম রাজবন্দী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক, রংপুর 4 তথা কাউনিয়া আসনের মাননীয় এমপি জনাব আখতার হোসেন, জননেতা আখতার হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় রংপুরবাসী, আমার ভাইরা যখন এখানে বৃষ্টিতে ভিজছে, ঠিক সেই সময়টাতে তিস্তা নদীতে বর্ষার ধারা নেমেছে। গতকাল তিস্তা নদী পরিদর্শন করতে গিয়ে দেখলাম শত শত বাড়িঘর তিস্তার স্রোতে নদীতে হারিয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। নদীর পার ভেঙে গিয়ে মানুষেরা নিঃস্ব হয়ে পড়ছে। ঠিক সেই সময়টাতে আমরা সরকারের কাছে বলতে চাই, প্রতি বছর বর্ষা মৌসুমে আমার রংপুরের তিস্তার মানুষেরা বাড়ি হারা হবে, ফসল হারা হবে, নিঃস্ব হবে, সেটা আর দেখতে চাই না। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ভাইয়েরা আমার, আমরা সরকারকে একটা কথা বলতে চাই, ভোটের কিন্তু 2 দিনও পার হয় নাই, জনগণ গণভোটকে ভুলে যায় নাই। জনগণ রাষ্ট্রটাকে পরিবর্তন করার জন্য, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছিল। অতএব জনগণকে ফাঁকি দিয়ে গণভোটকে থেকে পিছিয়ে আসা যাবে না। ভাইয়ের আমার, যদি গণভোট বাস্তবায়ন করা না হয়, তাহলে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ওই হাসিনার রাষ্ট্র কাঠামোতে ফিরে যাবে। বাংলাদেশের যে মানুষেরা গণভোটের পক্ষে রায় দিয়েছে, তারা আর হাসিনার শাসন কাঠামো দেখতে চায় না। ভাইয়ের আমার, যখন নতুন কাঠামোর কথা আমরা বলি, সংবিধানের প্রসঙ্গ আসে। সম্প্রতি সংবিধান নিয়ে বাংলাদেশের উচ্চ আদালত থেকে একটি রায় এসেছে। ত্রয়োদশ সংশোধনীর যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারটা ফিরে এসেছে। তত্ত্বাবধায়ক ফিরে আসার জন্য
বাংলাদেশের জনগণ সেই 12 তারিখে রায় দিয়েছে। নতুন করে কোর্টের মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার, সেটা পুরনো ফর্মুলার তত্ত্বাবধায়ক সরকার। বাংলাদেশের মানুষেরা এই রায়ের প্রতি ইতিবাচক, কিন্তু বাংলাদেশের মানুষেরা পুরনো ফর্মুলার তত্ত্বাবধায়ক সরকার না, নতুন ফর্মুলায় জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার দেখতে চায়। ভাইরা আমার, আজকে যখন আমরা এখানে সমাবেশ করছি, তখনও লালমনিরহাটে পুশিনের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ওরা বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করছে। আমরা রংপুরের মানুষেরা বলতে চাই, রংপুর নিয়ে যত ষড়যন্ত্রই করা হোক না কেন, এই রংপুরের মানুষের বুকে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত রংপুরকে অন্য কোনো বিদেশি দাবিদার রংপুরকে দখল করার সাহসও করতে পারবে না। ভাইরা আমার, এই বৃষ্টি স্নাত দিনে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী রংপুরবাসী, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত আমির নিজামী ইসলামী পার্টির মৌলানা আব্দুল কাইয়ুম সুবহানী। জনাব সুবহানীকে বক্তব্য রাখার বিনীত অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى নারায়ে তাকবীর। বিরোধী দলীয় নেতার আগমন, আমিরে জামাতের আগমন, প্রধান অতিথির আগমন, রংপুর বিভাগের পক্ষ থেকে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমির জামাতের আগমন, প্রধান অতিথির আগমন, বিরোধী দলীয় নেতার আগমন, রংপুর বিভাগীয় এই সমাবেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। মোহতারাম সভাপতি, আজকের এই গণসমাবেশের বিভাগীয় গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান এবং অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, ভাইয়েরা আমার, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, শুধুমাত্র একটি কথাই বলবো। ভাইয়েরা আমার সংগ্রামী রংপুরবাসী, আমরা কেমন বাংলাদেশ চাই? আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, যেই বাংলাদেশে ছিনতাই ডাকাতি থাকবে না, যেই বাংলাদেশে জুলুম আর নির্যাতন থাকবে না, স্বৈর শাসনের কোনো রকমের চিহ্ন অবশিষ্ট থাকবে না। এবং এই বাংলাদেশ আমরা চাই যেই বাংলাদেশ একটি শুধুমাত্র কল্যাণ রাষ্ট্র হিসাবে এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিবে, এদেশের প্রান্তিক পর্যায়ের মানুষের অধিকার ফিরে পাবে। শ্রমিক, মজদুর এবং গার্মেন্টস শ্রমিকদের অধিকার তারা পেয়ে যাবে। ভাইয়েরা আমার, যদি আমাদেরকে এমন একটি রাষ্ট্র পেতে আমরা চাই, তাহলে আমাদেরকে এই জুলাই সনদের সঠিক বাস্তবায়ন আমাদেরকে করতেই হবে। এই গণভোটের গণরায়ের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমাদের বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, যেন তারা এই জুলাই সনদের স্বীকৃতির মাধ্যমে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার এই মহান কাজে তারা এগিয়ে আসে। আর তিস্তার মহাপরিকল্পনা সহ অন্যান্য যে সমস্ত মৌলিক বিষয়গুলি আজকে আমাদের নেতৃবৃন্দ আলোচনা করেছেন এবং আমাদের প্রধান অতিথি সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ আলোচনা করবেন, আমরা সব বিষয়ের সাথে বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি সমর্থন এবং সব রকমের সহযোগিতা ইনশাআল্লাহ অব্যাহত রাখবো। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি,
এই রংপুরে বৃষ্টি ভেজা মাঠে আজকে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আল্লামা মামুনুল হক সাহেবের দলের মহাসচিব, যিনি আল্লামা মামুনুল হক আসার কথা ছিল, তিনি আসতে পারেন নাই। বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব এই আবু সাইদের মাটিতে আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। 11 দলের এই সমাবেশে এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা আল্লামা জালালউদ্দিন আহমদ। আল্লামা জালালউদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। 11 দলীয় ঐক্য রংপুর বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের এই বিশাল গণজমায়েতের প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, প্রিয় রংপুরবাসী, আমরা সকলেই জানি 24 জুলাই শহীদদের রক্তের উপর ভিত্তি করে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। আজকে বর্তমান সরকার ক্ষমতায় এসে গণভোটকে অস্বীকার করে, জুলাই সনদকে অস্বীকার করে শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেছে। পরিষ্কার কথা, যে সরকার জনগণের সাথে গাদ্দারি করে, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করে, এইরকম গাদ্দার সরকার এদেশের জনগণ মেনে নিবে না, মানতে পারে না। প্রিয় ভাইরা, 24 গণ অভ্যুত্থানে আমার ভাইরা যে রক্ত দিয়েছিল একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য, তাই পরিষ্কার বলি, আগামীর বাংলাদেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে। আমরা অন্য কোনো ভিত্তিতে বাংলাদেশ চলতে পারে না। তাই সরকারকে বলবো, ভালোই তাড়াতাড়ি গণভোটের বাস্তবায়ন করেন, জুলাই সনদকে বাস্তবায়ন করেন। অন্যথায় আমরা জীবন দিয়েছি 47 সালে, আমরা রক্ত দিয়েছি 71 সালে, আমরা জীবন দিয়েছি 2013 সালে, সর্বশেষ 2024 জুলাই আগস্টে। প্রয়োজনে আরেকবার জীবন দিব, রক্ত দিব, আরেকটু অভ্যুত্থান হবে, তবুও গণভোটকে বাস্তবায়ন করাই ছাড়বে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, আজকে সারা বাংলাদেশে মাত্র 4 মাস হলে একটি সরকার ক্ষমতায় আসছে। মানুষ এখনই বলা শুরু করেছে এই সরকার কয়দিন থাকতে পারবে। জনগণ বলে, জনগণ এই সরকার কয়দিন থাকতে পারবে। এর কারণ হলো আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজি, দখলবাজি, ধর্ষণ সহ, দুর্নীতি সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থাৎ দেশের মানুষ শান্তিতে নাই, দেশের মানুষ শান্তিতে নাই। তাই আজকে জনগণ বলে এই সরকার আর কয়দিন ক্ষমতায় থাকবে। পরিষ্কার কথা বলি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি তো আজকে শুধু স্বরাষ্ট্রমন্ত্রী না, আপনি হলেন এখন দেশের সার্বিক মন্ত্রী। আপনি সকল মন্ত্রণালয় বাদ দিয়ে আপনার মন্ত্রণালয় সামলান, চাঁদাবাজি বন্ধ করেন, আইন শৃঙ্খলার উন্নতি করেন, এবং মাদক আজকে সারা বাংলাদেশে আমার যুবক ভাইদেরকে ধ্বংস করে দিচ্ছে, এই মাদক মুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টা করেন। ওই দিন দেখলাম জাতীয় সংসদে আপনাদের দলের এই একজন সদস্য গয়েশ্বর রায়, উনি বলেছেন মাদক তো বাংলাদেশে তৈরি হয় না, মাদক আসে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে, অর্থাৎ যিনি মাদক নির্মূল করবেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তার বাড়ির আশেপাশে দিয়েই তো মাদক ঢোকে। তাই পরিষ্কার কথা, আমরা দেশের জনগণ গণভোটের রায় কার্যকর দেখতে চাই। আমরা চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতি, ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই, আমরা মাদক মুক্ত বাংলাদেশ চাই। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। সংগ্রামী রংপুরবাসী, এ পর্যায়ে
বক্তব্য রাখছেন শহীদ প্রেসিডেন্ট, গণতন্ত্রের পুনরুদ্ধারকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশ্বস্ত সঙ্গী এবং সাবেক মন্ত্রী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সম্মানিত প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। জনাব অলি আহমেদ বীর বিক্রমকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, সকলের প্রাণপ্রিয় সংগঠন, বিরোধী দলীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব, মঞ্চে উপবিষ্ট ভাইরা, সামনে উপবিষ্ট ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আপনারা এই বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করেছেন, আমরা তো ভালো জায়গায় বসে আছি। আপনারা কষ্ট করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করি। এখন বৃষ্টি বন্ধ, আপনাদের কোনো সমস্যা নাই। বৃষ্টি যখন হচ্ছিল এলডিপির ছাতা আপনাদের মাথার উপরে ছিল। আপনাদের প্রতীক আপনাদের আজকে কাজে এসেছে। রংপুর সম্বন্ধে প্রথমে বলি, আপনাদের এই সন্তান পুরো বাংলাদেশের গর্ব। আবু সাইদ অকাতরে জীবন বিলি দিয়ে পুরা বাংলাদেশের মানুষকে দিক নির্দেশনা দিয়েছে এবং সে আমাদেরকে কি বার্তা দিয়েছে? দেশের জন্য প্রয়োজনে জান দিতে হবে, কারো তাবেদারি করে থাকবেন না। আজকে কয়েকদিন আগে ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে এসেছে বেনাপোল দিয়ে। তিনি সুন্দর কবিতা করলেন, একই আকাশ একই বাতাস। একটা কথা তিনি বললেন না, জিরি জিরি বাতাস চাঁদের আলো, এটাই তিনি বাদ দিয়েছেন। যদি এতই আপনার আমাদের জন্য মায়া হয়, তাহলে চারিদিকে কাঁটাতার কেন দিলেন? আমাদের জন্য যদি এতই প্রীতি হয়, তাহলে কেন ওই প্রত্যেক দিন পুশিং করছেন? আমরা কেন ফারাক্কায় পানি পাচ্ছি না, তিস্তায় পানি পাচ্ছি না? আমাদের যে অভিন্ন নদীগুলি আছে, এই অভিন্ন নদীগুলি থেকে পানি কেন আসছে না? আমরা যখন দুইটা প্লেন কিনি, আপনাদের পেটের মধ্যে মশরানি শুরু হয়ে যায়। আপনারা যখন প্লেন কিনেন, আমরা তো কিছু বলি না। আপনারা যখন বড় বড় জাহাজ কিনেন, আমরা তো কিছু বলি না। আমাদের দেশের প্রয়োজনে আমরা কি জাহাজ কিনবো, না হেলিকপ্টার কিনবো, না ট্যাঙ্ক কিনবো, না আর্টিলারি কিনবো? এটা তো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে না। আপনাদের দাসী তো আপনাদের কাছে চলে গেছে, এখন তো দাসী এখানে নাই। আমরা আপনাদের দাসী না। যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চান, কাটা তারের বেড়া উঠে নেন, পুশিন বন্ধ করেন। আর কখনো বলবেন না রংপুর দখল করে নেব। আপনারা যখনই বলবেন রংপুর দখল করব, আমরাও বলবো ক্যালকাটা দখল করব। আগের দিন শেষ, এখন নতুন জমানা শুরু। এখন দাসীদের রাজত্ব নাই বাংলাদেশে। এই দাসীরা আর কখনো বাংলাদেশে শাসন করবে না। আজকে রংপুরবাসী কি মেসেজ দিচ্ছে পুরো বাংলাদেশকে? এত বৈরী আবহাওয়ার মধ্যেও লক্ষাধিক লোক বৃষ্টিতে ভিজে বাংলাদেশের মানুষকে এটাই বলছে, বাংলাদেশের বিপদের দিনে আমরা কখনো ঘরে ফিরে যাব না, আবু সাইদের মতো জান দিতে প্রস্তুত থাকবো। আপনারা মনে করছেন বাংলাদেশ সেনাবাহিনী বোধহয় 2 লাখ বা 2.5 লাখ। আমাদের সেনাবাহিনীর সংখ্যা 1 কোটির উপরে। এই যুবকেরা যারা এখানে মাঠে আছে, তারা সবাই বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করবে। সুতরাং এদিকে ক্যালকাটা হারাবেন, ওইদিকে হিমাচল হারাবেন, আর অন্যদিকে কাশ্মীর হারাবেন। সুতরাং এদিকে পা বাড়াইয়েন না। আপনাদের জন্য ভালো হবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক করেন। আমরা কখনো বলি নাই আপনাদের বিরুদ্ধে এটা করব, এটা করব, ওইটা করব। আমরা চাই আমরা সুন্দরভাবে আমাদের ঘরটা পরিচালনা করি, এখানে যেন কেউ দাদাগিরি না করে। এই জামাত ইসলাম যারা আজকে নেতৃত্ব দিচ্ছে, তারা তো 2001 সালে বেগম জিয়ার সাথে সরকারে ছিল। তাদের সময় কি আপনাদের বিরুদ্ধে কোনো কাজ করেছে? করে নাই। এখানে মঞ্চে যারা আছে, প্রত্যেকের দল কোনো না কোনো সময় ঐক্য জোটের মাধ্যমে সরকারে ছিল। আমরা তো কখনো ভারতের বিরুদ্ধে কথা বলি নাই।
আজকে কেন বলছি, কারণ আপনাদের ইউটিউবেরা, আপনাদের একজন সায়েন্টিস্ট সে কি বলল যে রংপুর কিনে নেব বা দখল করে নেব, যেন তোদের বাপের দেশ। হ্যাঁ, এটা কি ইয়ে পাইছো, মগের মুল্লুক পাইছো? আরে বেটা, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি, হাসি তামাশা করো না, পরনে ধুতি থাকবে না। নিজের দেশ নিজে সামলাও, আমাদের দেশ আমাদেরকে সামলাইতে দাও। আমরা আজকে এখানে কেন একত্রিত হয়েছি? আমাদের মূল কারণটা কি? জনমত গড়ে তোলার জন্য আমরা ধারে ধারে বিভিন্ন জায়গায় যাচ্ছি। উদ্দেশ্যটা কি? আপনাদের ক্ষমতা আপনাদেরকে ফিরিয়ে দেওয়া। এখানে কোনো মন্ত্রীর জন্য না, কোনো গাড়ির জন্য না, বাড়ির জন্য না। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিয়ে মানবতার বাংলাদেশ, সুশাসন বাংলাদেশ এবং শান্তি সুখের বাংলাদেশ, যেখানে চাঁদাবাজি থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। মানুষ সব নিজে কর্মকাণ্ড নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনিও এই রংপুরে বলে গিয়েছিলেন, জনগণকে আবেদন করেছিলেন তারা যেন বিএনপিকেও একটা ভোট দেয় এবং সংস্কারের জন্য একটা ভোট দেয়। এই কথাটা আপনি স্মরণ রাখেন, এটা আপনার মঙ্গলের জন্য এই সংস্কার। আমি বিভিন্ন জায়গায় বলেছি, চারিদিকে শত্রু রেখে আপনি দেশ পরিচালনা করতে পারবেন না। আমি আগেও বলেছি, আমরা তো এখন বিভাগীয় পর্যায়ে করছি, এরপরে জেলা পর্যায়ে হবে, এরপরে একসাথে সমগ্র উপজেলায় হবে, পুরো বাংলাদেশ বন্ধ করে দেওয়া হবে। তখন কোথায় যাবেন? এই পরিস্থিতিতে আমাদেরকে যেতে দিয়েন না। দয়া করে সংসদে বিল এনে সংস্কারগুলি বাস্তবায়ন করেন। আমি খুলনার মিটিংয়েও বলেছি, একটা সংস্কার নিয়ে আপনার সমস্যা আছে। এই সংস্কারটা কি? কোনো ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হয় তাহলে সে দলীয় প্রধান থাকতে পারবে না। এই বিষয়টা আপনি 11 দলীয় ঐক্যজোটের সাথে বসেন, বসে এটার মীমাংসা করেন আলাপ আলোচনার মাধ্যমে। অন্যগুলি সুশাসনের জন্য প্রয়োজন। বর্তমান নির্বাচন কমিশনার যদি থাকে, বর্তমান নির্বাচন কমিশনের সদস্যরা যদি থাকে, তাদের অধীনে স্থানীয় সরকার নির্বাচন কখনো সুষ্ঠু হবে না, এবং আমরা এটাতে হয়তো অংশগ্রহণ করবই না। আমরা কি চাই? একটা কমিটির মাধ্যমে সমস্ত জায়গায় পদায়ন করা হবে। হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, একজন রাষ্ট্রদূত হোক, পাবলিক সার্ভিস কমিশন হোক, দুদক হোক, নির্বাচন কমিশন হোক, অর্থাৎ সংবিধানে যে সমস্ত পদগুলি আছে সমস্ত পদগুলিতে একটা কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে পদায়ন করা হবে। আমরা তো আমাদের জন্য কিছু বলছি না। আজকে আপনি ক্ষমতায় আছেন, কালকে বিরোধী দলে আসবেন, তখন আপনার অবস্থা কি হবে? সুতরাং ভেবে চিন্তে কাজ করেন। আমার অনুরোধ থাকবে, এই বৃহত্তর রংপুরবাসী যারা এখানে একত্রিত হয়েছে, লক্ষাধিক লোক, তারা সবাই এক বাক্যে বলছে, এই সংস্কার আমরা চাই, মানবতার বাংলাদেশ চাই। আপনারা কি মানবতার বাংলাদেশ চান? সুশাসন চান? একটু হাত তুলে দেখান না, টেলিভিশনে একটু ফটোটা উঠাক, টেলিভিশনে ফটোটা উঠে তারেক রহমান দেখতে পারবে। মানুষ কি চায় তাকে দেখতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য রাখবেন 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মহানায়ক, যে এই লাল সবুজ পতাকাকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য এক দফা আন্দোলনের ঘোষক, কারাবরণকারী, রিমান্ডে থাকা সেই ছাত্র নেতা, বর্তমানে বাংলাদেশের মহান জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম, নাহিদ ইসলাম। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। ওই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদে।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় রংপুরবাসী, আসসালামু আলাইকুম। আজকে রংপুরের এই ঐতিহাসিক 11 দলীয় ঐক্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় সম্মানিত নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান। আজকের এই সমাবেশে আরও উপস্থিত আছেন আমাদের 11 দলের ঐক্যের সকলের প্রিয় বয়োজ্যেষ্ঠ বিশিষ্ট মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ বীর বিক্রম সহ 11 দলের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। রংপুরবাসীকে ধন্যবাদ জানাই। আজকে আপনারা এই বৃষ্টির মধ্যেও পুরোটা সময় বৃষ্টিতে ভিজে আপনারা এই সমাবেশে বক্তব্য শুনছেন। ঠিক একইভাবে 2024 সালের সেই বর্ষা বিপ্লবে আমরা যখন বর্ষা, বৃষ্টি, বুলেট সবকিছু উপেক্ষা করে রাজপথে অটুট দাঁড়িয়েছিলাম আবু সাঈদের ন্যায়। আজকের এই সমাবেশেও আপনারা আবু সাঈদের যোগ্য উত্তরসূরি হিসেবে এই রংপুরের মাটিতে 11 দলের এই সমাবেশকে সফল করেছেন। এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় রংপুরবাসী, প্রথমেই দুঃখের কথা, আমরা জানি এই রংপুর বিভাগ বাংলাদেশে দীর্ঘ সময় ধরে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়ে আসছে। আমরা আশা করেছিলাম গণ অভ্যুত্থান পরবর্তী এবারের নির্বাচনের পরে যে সরকার গঠিত হয়েছে তাদের প্রথম বাজেটে রংপুর বিভাগের প্রতি সুদৃষ্টি সুনজর দেওয়া হবে, কিন্তু আমরা দেখলাম এবারের বাজেটেও বাজেট বৈষম্য করা হয়েছে রংপুর বিভাগের সাথে। এবং রংপুরবাসীর সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, এই রংপুর বিভাগের বেশিরভাগ আসন বিরোধী দলের এমপিদের হওয়ার কারণে সেখানে বরাদ্দ পরিকল্পিতভাবে কমিয়ে দেওয়া হয়েছে। রংপুরে কোনো বড় উন্নয়ন প্রজেক্ট রাখা হয় নাই। উন্নয়ন বরাদ্দে এত কোটি কোটি টাকা রাখা হয়েছে, রংপুরে কোনো বিশেষ বরাদ্দ রাখা হয় নাই। বরাদ্দ সব যাচ্ছে বগুড়ার শিবগঞ্জে। গোপালগঞ্জ প্রতিস্থাপিত হয়েছে বগুড়ার শিবগঞ্জ, কিন্তু যারা প্রকৃত বৈষম্যের শিকার এই রংপুরবাসী দীর্ঘ সময় ধরে তারা কোনো বরাদ্দ পাচ্ছে না। সরকারি দলের এমপিরা যেই বরাদ্দ পায় বিরোধী দলের এমপিরা তার 3 ভাগের 1 ভাগও পাচ্ছে না। আমরা সংসদে বলেছি, যদি বিরোধী দলের এমপির সাথে আপনার কোনো শত্রুতা থাকে আমরা সমালোচনা করি বলে দেখি, যদি কোনো শত্রুতা তৈরি হয় আপনারা আমাদের বেতন বন্ধ করুন, কিন্তু জনগণের হক, জনগণের অধিকার, সেটাকে বঞ্চিত করার অধিকার আপনাদেরকে কেউ দেয় নাই। ফলে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এবারের বাজেটে যে উন্নয়ন বরাদ্দ রাখা হয়েছে রংপুরে যাতে তার থেকে বিশেষ বরাদ্দ রাখা হয় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। আমরা দেখেছি তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি কিছুদিন আগে চীন সফরে গিয়েছেন। বিরোধী দলীয় নেতা সংসদে ধন্যবাদ জানিয়েছেন। এরপরে হয়তো কিছু বলা উচিত না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, চীন সফরের অর্জন কোথায়? চীন সফরের অর্জন হচ্ছে শূন্য। চীন সফরে আমরা এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই, আমরা রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই। ফলে দেশে যদি জাতীয় ঐক্য না থাকে তারেক রহমান পৃথিবীর কোনো দেশ থেকেই কোনো ধরনের সাহায্য পাবে না। গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করলে, সংস্কারের সাথে প্রতারণা করলে অলরেডি তারা IMF তাদেরকে বলে দিয়েছে ঋণ দেবে না, পৃথিবীর কোনো দেশই তাদেরকে সহযোগিতা করবে না। প্রিয় রংপুরবাসী, আজকে আমরা এসেছি এই রংপুরে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে কক্সবাজার, চট্টগ্রাম অঞ্চলে যে ভয়াবহ বন্যা তৈরি হয়েছে সেটার জন্য আমরা আজকে রংপুর থেকে পুরো বাংলাদেশের জনগণ সকলেই চট্টগ্রাম অঞ্চলের মানুষের জন্য দোয়া করব। এবং সরকারের স্থানীয় প্রশাসনে অবহেলার কারণে আজকে অনেক ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেখানে তারা দলীয় প্রশাসক নিয়োগ করেছে চট্টগ্রাম মহানগরে, কিন্তু সেই চট্টগ্রাম মহানগর জলাবদ্ধতা হয়ে গিয়েছে, তারা কোনো ধরনের সময় উপযোগী ব্যবস্থা নিতে পারে নাই। প্রিয় রংপুরবাসী, আমরা গণভোটের রায় বাস্তবায়নের জন্য এখানে এসেছি। এই রংপুর থেকে আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র গণ অভ্যুত্থানের ডাক দিয়েছিল, গণ অভ্যুত্থানের সিপাহসালার ছিল, কিন্তু আমরা দেখতে পেলাম নির্বাচনের পরে বিএনপি গণভোটের সাথে প্রতারণা করলো। বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস। আমরা দেখেছি ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো বিএনপি সকল গণ অভ্যুত্থানের সুবিধাভোগী এবং সকল গণ অভ্যুত্থানের সাথে এই বিএনপি প্রতারণা করেছে। এইখানে আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, অভিজ্ঞ আছেন, তারা ভালো বলতে পারবেন 90-এর গণ অভ্যুত্থানের পরে সকলের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই বিএনপি ক্ষমতা এসেছিল এবং সেই তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করেছিল। তার ফলাফল কি হয়েছিল? বিগত 16 বছর বিএনপিকে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে ধুকে ধুকে নির্যাতিত হতে হয়েছিল। আজকে বিএনপি যেই গণভোটের কারণে, যেই সংস্কারের কারণে, যেই জুলাই সনদের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে, তার সাথেই বিএনপি প্রতারণা করছে। গণভোটের সাথে প্রতারণা করেছে বিএনপি, 31 দফার সাথে প্রতারণা করেছে বিএনপি, জুলাই সনদের সাথে প্রতারণা করেছে বিএনপি, গণতন্ত্রের সাথে প্রতারণা করেছে। প্রিয় রংপুরবাসী, আমরা দেখছি সারা বাংলাদেশে বিদ্যুৎ নাই। বাংলাদেশে গ্রামে গঞ্জে আবার মানুষকে বাধ্য হয়েছে মানুষ হারিকেন জ্বালাতে। এই সরকার আগেও হারিকেন দিয়েছে, এই বিগত সময়ে এই বিএনপি সরকার এবারও বাংলাদেশের মানুষের কাছে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। বিদ্যুৎ দিতে পারছে না, কর্মসংস্থান দিতে পারছে না। এই বাজেটে কোনো ধরনের অর্থনৈতিক সংস্কার রূপরেখা রাখা হয় নাই।
ব্যাংকগুলো কিভাবে ঠিক হবে, দেশের টাকা কিভাবে ফেরত আসবে, কোনো ধরনের সুপরিকল্পনা এই সরকারের নাই। ফলে আমরা বলবো আপনি এভাবে দেশ চালাতে পারবেন না। দেশ চালাতে অলরেডি ব্যর্থ হয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়েছেন, কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ হয়েছেন, সংস্কার দিতে ব্যর্থ হয়েছেন। যদি দেশ পরিচালনা সঠিকভাবে করতে হয়, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, অবিলম্বে অর্থনৈতিক সংস্কার করতে হবে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, দেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, এবং যেই সীমান্তে পুশিন হচ্ছে সেই সীমান্তের পুশিন প্রতিরোধ করতে হবে, সীমান্ত হত্যা প্রতিরোধ করতে হবে। যদি সীমান্ত হত্যা প্রতিরোধ করতে না পারেন, যদি পুশিন প্রতিরোধ করতে না পারেন, তাহলে নিজেদের দল থেকে জাতীয়তাবাদী শব্দটি কেটে ফেলে দেন। জাতীয়তাবাদের নামে ব্যবসা করবেন, নিজেদেরকে দেশপ্রেমিক দেখাবেন, অথচ সীমান্ত হত্যা রোধ করতে পারবেন না, পুশিন রোধ করতে পারবেন না। বাংলাদেশের জনগণ আপনাদেরকে তাহলে ক্ষমতায় থাকার ম্যান্ডেট দেবে না। প্রিয় রংপুরবাসী, আমরা ঐক্যবদ্ধ আছি। আপনাদের উদ্দেশ্যে এটাই আহ্বান, সংসদ এবং সংসদের বাইরে ঝড় বৃষ্টিরও যত প্রতিকূলতা থাকুক, গণভোটের রায় বাস্তবায়নের জন্য, সংস্কার বাস্তবায়নের জন্য আমরা রাজপথে থাকব। আবু সাইদ এই আমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে, শহীদ মুগ্ধ আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে, শহীদ ওয়াসিম আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমাদের ভাই ওসমান হাদি আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে, এই দেশকে সংস্কার করা, এই দেশের আজাদী এবং সার্বভৌমত্ব রক্ষা করা। প্রিয় রংপুরবাসী, পরিশেষে একটি কথা বলে যেতে চাই। আমরা গতকাল শুনতে পেলাম একটা সাক্ষাৎকারে যে ডিসেম্বরে কেউ একজন দেশে আসার পরিকল্পনা করছে। আমরা ফাঁসির দড়ি রেডি করে অপেক্ষা করছি। আপনি ডিসেম্বরে আসুন, আর যখনই আসুন ফাঁসির দড়িতে তাকে ঝুলতেই হবে। আমাদের ব্যারিস্টার ফুয়াদ ভালো বলতে পারবেন, বাংলার 800 বছরের ইতিহাসে লক্ষণ সেনের পরে তিনি প্রথম শাসক, দ্বিতীয় শাসক যিনি বাংলাদেশ থেকে কাপুরুষিতভাবে পলাইতে বাধ্য হয়েছেন। বাংলাদেশ থেকে যে পালিয়ে যায় সে আর বাংলাদেশে কখনো ফেরত আসে না। পাকিস্তানিরাও এর থেকে সম্মানজনকভাবে বিদায় নিয়েছিল, ইংরেজরাও এর থেকে সম্মানজনকভাবে বিদায় নিয়েছিল এই দেশের মাটি থেকে। কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার যত অসম্মানজনকভাবে, কাপুরুষিতভাবে এই দেশ থেকে, এই দেশের জনগণ ছেড়ে, তাদের নিজের নেতাকর্মীকে ছেড়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে, ভারতের কোলে আশ্রয় দিয়েছে, তিনি আর এই দেশে আসার সৎ সাহস কখনোই রাখবে না। ফলে শেখ হাসিনা আসবে কি আসবে না এটা দিল্লির সাথে ঢাকাকে নির্ধারণ করতে হবে। দিল্লিকে স্ট্রং ভাবে মেসেজ দিতে হবে এই সরকারের, শেখ হাসিনা সেখানে বসে দেশকে অস্থিতিশীলতা করছে, এদেশের ফ্যাসিস্ট মিডিয়ার দোসরেরা সেই সকল তথ্য প্রচার করছে, বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। প্রিয় রংপুরবাসী, আপনাদের সাথে দেখা হবে। আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আছি সংস্কার বাস্তবায়নের জন্য, গণভোট বাস্তবায়নের জন্য। ইনশাল্লাহ অচিরেই আপনাদের জন্য আন্দোলনের ডাক আসবে এবং সেই ডাকে আমরা সফল হব ইনশাল্লাহ। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী রংপুরবাসী, রংপুর বিভাগের ছাত্র জনতা বৃষ্টিতেও 11 দলীয় ঐক্যের সমাবেশ এবং সামনের আন্দোলনে তারা রাজপথে লড়াকু ভূমিকা রাখবে। আজকের এই বিভাগীয় সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন গত 2025 সালে এই জেলা স্কুল মাঠে যিনি বক্তব্য দিয়েছিলেন, উত্তরাঞ্চলের 8টি বিভাগের অভিভাবক হিসাবে যিনি বলেছিলেন রংপুর হবে কৃষি রাজধানী। আপনাদের খেয়াল আছে কি নাই? আমরা 18 জন এমপি দিয়েছি, বাকিদেরকে ঠকিয়ে দেওয়া হয়েছে। আজকের প্রধান অতিথি মাননীয় বিরোধী দলীয় নেতা, মানবিক বাংলাদেশ গড়ার রূপকার, ঐক্যের প্ল্যাটফর্মের সেই ইঞ্জিনিয়ার, বাংলাদেশের জনগণকে নিয়ে মুক্তি কামনার নেতৃত্ব যিনি দিচ্ছেন আজকের রংপুর বিভাগীয় সমাবেশের প্রধান অতিথি আমাদের বিরোধী দলীয় নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান। একটু সামনে নিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় রংপুরবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। 11 দলীয় ঐক্যের আহ্বানে চলমান আন্দোলনের অংশ হিসাবে রংপুর বিভাগীয় সমাবেশে
আজকের সভাপতি, বাংলাদেশ ন্যাশনাল সিটিজেন পার্টির এনসিপির সম্মানিত আহ্বায়ক, জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, মঞ্চে বসা বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, বাংলাদেশের ইতিহাসের রাজনীতির ইতিহাসের এক জীবন্ত সাক্ষী, এলডিপির সম্মানিত চেয়ারম্যান জনাব ডক্টর কর্নেল ওলি আহমদ বীর বিক্রম সহ 11 দলের সম্মানিত শীর্ষ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আঞ্চলিক স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই আন্দোলনের আহত এবং পঙ্গু যোদ্ধাবৃন্দ এবং আমার প্রিয় রংপুরবাসী, আপনাদের সকলকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। একদিকে বাড়ি বর্ষণ, আরেকদিকে আজকের এই সমাবেশকে সফল করে তোলার আপনাদের সংগ্রামী প্রয়াস, আমি সশ্রদ্ধ চিত্তে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা বৃষ্টির কারণে মাঠ ছেড়ে চলে যাননি, আর আপনাদের তরুণ নেতৃবৃন্দ তারা স্টেজ ছেড়ে আপনাদের সাথে মাঠে গিয়ে বসেছেন। আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই, কারণ আপনারা পারবেন। আপনাদের না পারার ইতিহাস নাই, আপনাদের ইতিহাস পারার ইতিহাস। জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক আবু সাইদ আপনাদের সন্তান। বৃষ্টি কিসের? গুলি বৃষ্টি কিতে সে পাত্তা দেয়নি। বুক পেতে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। সেই রংপুরের মানুষ আপনারা। আমার সম্মানিত সহকর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ সব বিষয়ে কথা বলেছেন। আমি আরেকবার কিছু অঙ্গীকার ব্যক্ত করেই আমার কথা শেষ করব। নাম্বার 1, যে বৈষম্য দূর করে বাংলাদেশের পচা রাজনীতিকে বিদায় জানিয়ে নতুন বাংলাদেশ করার জন্য আমাদের সন্তানেরা লড়াই করেছিল। সেই নতুন বাংলাদেশ গড়ার জন্যই সংস্কারের উদ্দেশ্যে গণভোট হয়েছে। বাংলাদেশের একটা জায়গায় শুধু দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন ভোট দিবেন দুটো, একটি আমার দলকে আর একটি গণভোটে হা। তিনি প্রথমটা রক্ষা করেছেন, দ্বিতীয়টা তিনি রক্ষা করেন নাই। আজকে আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদেরকে বিভিন্নভাবে এই গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক কথা বলা হচ্ছে। পরিষ্কার কথা, আমরা জাতির সাথে বেইমানি করতে পারবো না। জাতিকে আমরা কথা দিয়েছি, লড়াই আমরা করে যাব, গণভোট বাস্তবায়নে বাধ্য করব ইনশাআল্লাহ। এর থেকে এক চুল পরিমাণও আমরা সরব না। এই আবু সাইদের রক্তে ভেজা রংপুরে আরেকবার এই অঙ্গীকার ব্যক্ত করে গেলাম। আমাদের দ্বিতীয় কথা, তিস্তা এই অঞ্চলের মানুষের দুঃখ। আমরা নির্বাচনের আগে বলেছিলাম, আমরা নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে তিস্তার বালুচরে কুদাল মেরে প্রথমেই বাংলাদেশের উন্নয়নের যাত্রা শুরু করব। দুঃখের বিষয়, তিস্তা নিয়ে বর্তমান সরকারি দল অনেক ভালো ভালো কথা বলছে, আর নির্বাচনের আগে জাগো বাহে তিস্তা বাঁচাও এই আন্দোলন করেছে, কিন্তু তিস্তা নিয়ে এই বাজেটে 10 টাকারও কোনো অ্যালোকেশন নেই। আমরা আর কথার ফুলঝুড়ি শুনতে চাই না, দেখতে চাই না, আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। এই সরকার যদি ব্যর্থ হয়, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা, দোয়া, ভালোবাসা, সমর্থন, ভোটে নির্বাচিত হয়ে 11 দল সরকার গঠন করে সেই দাবি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। বিস্তীর্ণ এলাকা জুড়ে সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে প্রতিবেশী ভারত। সরকার মুখে কুলু পেটে বসে আছে। আমরা প্রতিবাদ করছি, জনগণ প্রতিবাদ করছে। শুধু প্রতিবাদ করছে না, প্রতিরোধ করার জন্য বিজিবির সৈনিকদের সাথে সমান তালে জনগণ লড়াই করে যাচ্ছে। আমরা এই সংগ্রামী বীরদেরকে অভিনন্দন জানাই। সরকারের মুখ থেকে এই ব্যাপারে এখন পর্যন্ত একটা শব্দ আসে নাই। কার বয়ে কাকে খুশি করার জন্য? কোন দেশের শাসক আপনারা? বাংলাদেশের জনগণের নাড়ির পালস বোঝার চেষ্টা করুন। জনগণের অভিপ্রায় আকাঙ্ক্ষার বিরুদ্ধে মেহরবানি করে অবস্থান নেবেন না। নেলে কি হয়, সম্প্রতি ইতিহাস থেকে সবারই সবক গ্রহণ করা উচিত। অতএব সাফ কথা, তিস্তার ব্যাপারে কোনো দানাই পানাই বুঝি না। তিস্তা প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে। বলেছিলাম আমরা নির্বাচিত হলে, আল্লাহ তাআলা সুযোগ দিলে, আমরা রংপুর বিভাগকে বানাবো কৃষির রাজধানী। সেই রাজধানীর কথা বর্তমান সরকারও সংসদে বলছে, কিন্তু রাজধানীকে ভিক্ষা দিলে রাজধানী বনবে না। রাজধানীকে নিয়ে মহাপরিকল্পনা করতে হবে। এখানে এসে শুনতে পেলাম দুঃখের বিষয়, কৃষক কষ্ট করে ঘাম জড়িয়ে ফসল ফলায়, এই অঞ্চলে বিপুল পরিমাণ আলু উৎপাদন হয়,
এখন হিমাগারে রাখতে গেলে বস্তা প্রতি 600 টাকা তাদেরকে দিতে হচ্ছে। এটা অন্যায়, এটা জুলুম, এটা বন্ধ করতে হবে এবং ন্যায্য দামেই সেখানে রাখার ব্যবস্থা করতে হবে। শুধু এটি নয়, আরো যত জিনিস এখানে উৎপাদন হয় তার ন্যায্য মূল্য প্রাপ্তি কৃষককে নিশ্চিত করতে হবে। সম্মানিত ভাইরা, বাজারে দ্রব্যমূল্যে জনগণ অস্থির, সরকারের হৃদয়গুলা ঢুকে না, কারণ জনগণ তো চাঁদাবাজি করে না, তাদের তো অবৈধ অর্থের উৎস নেই, তারা ঘুষ দুর্নীতির সাথে সম্পৃক্ত নয়। তাদের এই দুঃখ ওই লোকেরা কেমনে বুঝবে যারা চাঁদাবাজিতে লিপ্ত, যারা ঘুষ দুর্নীতিতে ব্যস্ত, তারা এটা বুঝবে না। আমাদের স্পষ্ট অঙ্গীকার, ইনশাআল্লাহ সব দুর্নীতিবাজরা এক হয়ে ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হারিয়ে দিয়েছে কয়বার। গগু তুমি দান খাও বারবার, দৌড়া পড়বা একবার, ইনশাআল্লাহ। আগামীতে এই সুযোগ আর দিবে না জনগণ। তখন ন্যায় ইনসাফের ভিত্তির উপরে 11 দল একটি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। যেই দেশে চাঁদাবাজ তো দূরের কথা, তাদের ছায়াও সহ্য করা হবে না। দুর্নীতি করার প্রয়োজন কারো হবে না, সম্মানজনকভাবে সবাই বাঁচতে পারবে। এরপরে লুবের বশবর্তী হয়ে কেউ দুর্নীতি করলে তাকে ছেড়ে কথা বলা হবে না, প্রধানমন্ত্রী হলেও না, তাকেও বিচারের মুখোমুখি করা হবে। সম্মানিত ভাইরা, এ দেশ আমাদের, আল্লাহর রক্ষাকর্তা। আমরা যতদিন বেঁচে থাকবো দেশের 1 ইঞ্চি জমি তো দূরের কথা, একটা বালুর উপরেও কাউকে কর্তৃত্ব করতে দেব না। যারা হুমকি ধমকি দিচ্ছে তাদেরকে বলি, আপনারা এইভাবে বাংলাদেশকে বিবেচনা করবেন না। ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আমাদের সৈন্য 2 লাখ 2.5 লাখ নয়, আমাদের 1 কোটির বেশি। আমি বলবো, এই দেশে জন্ম নেওয়া প্রত্যেকটা নারী পুরুষই আমাদের সৈনিক। জুলাইতে এটার প্রমাণ রেখেছে সবাই, মায়েরা রেখেছে, বোনেরা রেখেছে, মেয়েরা রেখেছে, ভাইয়েরা রেখেছে, সন্তানেরা রেখেছে এবং বয়স্ক পুরুষেরা রেখেছে, কুলের শিশুও রেখেছে। এই যে জাবির ইব্রাহিম মারা গিয়েছে, তার অভিপ্রায়টা লক্ষ্য করবেন, সে কি বলেছিল। আরেকটা ছেলে বারবার তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই তুমি সরে যাও, তুমি ছোট মানুষ। কয় সাবধান, আমাকে সরানোর চেষ্টা করবেন না, আমি এসেছি এখানে আন্দোলন করতে, প্রতিরোধ গড়ে তুলতে। আপনি আপনার কাজ করেন, আমাকে আমার কাজ করতে দেন। এরপরে আপনারা দেখেছেন সবাইকে ঝাড়ি মেরে ফেলে দিয়ে গিয়ে সে পুলিশের পেটের মধ্যে ঘুষে বসাচ্ছে। তুই আমার ভাইকে হত্যা করেছিস। আজকে সেই হত্যাকারী পুলিশদেরও বিচার গুলিয়ে দেওয়ার জন্য একদল উঠে পড়ে লেগেছে। আমরা পুলিশের সকল সদস্যকে বলছি না যে তারা অপরাধী, কিন্তু যারা অপরাধ করেছে, যারা অবলীলায় মানুষ খুন করেছে, তাদেরকে বিচার আপনারা চান না? সে পুলিশ হোক আর সাধারণ মানুষ হোক, তাদের বিচার অবশ্যই হতে হবে। শুধু জুলাই নয়, 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে এরা যে খুনের রাজনীতির সূত্রপাত করেছিল, পিলখানা হত্যাকাণ্ড, সাপ্লাই হেফাজতের লোকদেরকে হত্যা, তারপরে সারা দেশে 15.5 বছর গুম খুনের রাজনীতি, আয়নাগরের রাজনীতি, জুলাইয়ে এসে মহা হত্যাযজ্ঞ, গণহত্যা যারা চালিয়েছে, একেবারে সেই বিপ্লবের প্রতীক শরীফ উসমান হাদির হত্যাকাণ্ড পর্যন্ত সকল বিচার করতে হবে। যদি এই সরকারের সেই বিচার করার সাহস না থাকে, বলবো নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে বিদায় নেন। পরবর্তী সরকার এসে সেই বিচার করবে ইনশাআল্লাহ। আপনারা তৈরি আছেন? শুধু এই মাঠে তৈরি থাকবেন না 24 ঘন্টা, 2 দিন 1 দিন নাকি সারা জীবন? ইনশাআল্লাহ লড়ে যাব, আমরা ক্ষান্ত হব না, আমরা জিতবো ইনশাআল্লাহ, আমরা মাথা নত করব না। আমরা বীরের জাতি হিসাবে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবো, কোনো মিনি আধিপত্যবাদের কাছে আমরা নতি স্বীকার করব না। আপনাদেরকে আরেকবার ধন্যবাদ, এই বিপ্লবী জনতাকে ধন্যবাদ। হে আবু সাইদ এবং আবু সাইদের বন্ধুরা, তোমাদের আত্মার কাছে আমরা অঙ্গীকার করছি আরেকবার, আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের কবর দেওয়া হবে ইনশাআল্লাহ। সেই শপথ নিয়ে আজকে এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই শপথ বাস্তবায়নের তৌফিক আমাদেরকে দান করুন। যুবকরা জেগে উঠো, আমরা তোমাদের সাথে আছি। আজকে ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রমকে জিজ্ঞেস করেছিলাম, মুক্তিযুদ্ধে দেশকে মুক্ত করার জন্য লড়াই করেছিলেন, আরেকবার প্রয়োজন হয়ে পড়ছে, আপনি কি করবেন? তিনি বলেছেন, আমি সমান তালে লড়াই করব। তিনি 100-র কাছাকাছি পৌঁছে গেছেন। তিনি যদি সমান তালে লড়াই করেন, আমরা কি সেই লড়াইয়ের জন্য প্রস্তুত আছি? আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ, ফ্যাসিবাদ নিফাত যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।